আজ ফ্ল্যাশ করেছি না, আর যদি পাই তো ডিরেক্ট পুলিশের কাছে দিব। আমি আপনার যতক্ষণ না ক্ষয় করব ততক্ষণ শান্ত হব না, মনে রাখবেন। তৌসির নাঝার সাহস দেখে হতবাক হয়ে চেয়ে রয় ওর পানে। তৌসিরের কলার ধরেছে কত বড় সাহস। তৌসির এক পলক নাঝার দিকে তাকায়, তারপর আবার কলারের দিকে তাকিয়ে বলে, কলাচার শহর মাইয়া। নাঝা তৌসিরের কথায় নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের শরীরের যত শক্তি আছে তা প্রয়োগ করে দুই হাতে চেপে ধরে তৌসিরের কলার ছেড়ে নেয় কিছুটা, আর হুঙ্কার দিয়ে বলে, ছাড়বো না, ছিঁড়ে নিব। তৌসির নাঝার সাহস দেখে হতবাক ও বাক্রুদ্ধ হয়ে চেয়ে থাকে নাঝার পানে। কিছু মুহূর্ত রক্ত চোখে চেয়ে নাঝার থুতনি চেপে ধরে বলে, তোর সাহস বেশি বেড়ে গেছে, ডাকাতের বাচ্চা। নাঝা নিজে থেকে তৌসিরের হাত ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলে, আমার সাহস বাড়েও নি কমেও নি, ঠিকই আছে। তুই কোন সাহসে আমার পাঞ্জাবে ছিড়লি? নিজ সাহসে ছেড়েছি। তৌসির নাঝার কথায় এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর পানে, তবে নির্মল চোখে মনে মনে ভাবে, এই নাদানের বাচ্চার সাহস বেড়ে গেছে, এর একটা ব্যবস্থা করতে হইব। হয়তো দুদিন পর আমার বুকের উপর উঠে আসান দিব। তৌসির ধীরে ধীরে নাঝার গালে হাত রাখে। নাঝা বেশ ঘাবড়ে যায় হঠাৎ তৌসিরকে এতটা শান্ত দেখে। তৌসির ওর এতটা কাছে আসছেই বা কেন, মনে ভয়ের খোরাক জাগে। তৌসির নাঝাকে কিছু করতে যাবে, তখনই ওর চোখ যায় নাঝার গলায় লাল দাগ দেখতে পায়, যেটি গলা চেপে ধরার জন্য হয়েছে। তৌসির এটা দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাঝার গলা পানে। ফর্সা ধবধবে ত্বকে আঙুলের চাপগুলো লাল দাগ হয়ে আলতো ভাসছে। এটা দেখে তৌসির আর কিছু বলে না, না বলে নাঝা থেকে ছিটকে দূরে সরে যায়। মুখ ভরা অশান্তির শ্বাস ছেড়ে টাস করে বিছানায় নাঝার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। হাঁটুর নিচ অব্দি পা বিছানার বাইরে ঝুলিয়ে রাখে। নাঝাকে একটুও কষ্ট দিতে চায় না ও, কারণ যদি নাঝাকে কিছু করে আর নাঝা নিজের বাড়ির লোককে এসব বলে, তবে ওরা তৌসিরের সাদাসিধা ফুপুকে শান্তিতে সংসার করতে দিবে না। তাই নিজেকে সংযত করতে হবে। তৌসির কসম খেয়েছে নিজের দাদাজানের কাছে যে ও নাঝাকে আগলে রাখবে। যদি ওয়াদায় আবদ্ধ না থাকতো তাহলে এতদিনে নাঝার কবর খোঁড়া হয়ে যেত, বা শরীরের বিভিন্ন অংশ বের করে নিয়ে বেঁচে দিত। এখন কিছুই করতে পারবে না। ভেবেছিল বউটা একটু নরম টাইপের হবে, ও যা বলবে তাই শুনবে, কিন্তু হলো উল্টো। এ তো বউ নামের শত্রু। তৌসির তো ভয়ে আছে না জানা কবে ওকে ঘুমের মধ্যে কুপিয়ে নেয়। তৌসির সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে এসব ভাবছে। এদিকে নাঝার ঘেন্নায় গা ঘিন ঘিন করছে কেন জানি। ও বসে আছে অগ্নি নয়নে ফ্লোরের ন্যায় তাকিয়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে দুই হাতে দাঁত চেপে বিছানায় চাদর খাবলে ধরেছে। ফ্লোর থেকে চোখ তুলে আশেপাশে চোখ বোলায় এক নজর। তখনই চোখে পড়ে তৌসিরকে। তৌসিরের লুঙ্গি হাঁটুর উপর উঠে গেছে, এতে ওর লোমযুক্ত ধবধবে ফর্সা পুরুষালী পা নাঝার চোখে স্পষ্ট। নাঝা ঘেন্নায় চোখ ফিরিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, নির্লজ্জ। তৌসির নাঝার কথায় মেকে হেসে সিলিংয়ের থেকে চোখ ফিরিয়ে নাঝার ন্যায় তাকায় কিছু সময়, চেয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করে সিলিংয়ের ওপর, আর কটাক্ষ করে বলে, বউয়ের সামনে লুঙ্গি না পড়লে চলে, আমি তো পরে আছি। তেমন নির্লজ্জ না রে, গাদ্দার নেই। গাদ্দারনি, কত বড় কথা। নাঝা চোখ বড় বড় করে তৌসিরের দিকে ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকিয়ে সংযম দীপ্ত ভঙ্গিতে বলে, আমি আপনার সাথে কি গাদ্দারি করেছি? এত বড় তকমা দিচ্ছেন আপনি আমায়? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাঝার দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আমার কয়েক হাজার লস করাইলা। নাঝা নিজের অন্তর্জ্বালা দমন করে বলে, ভালো করেছি। এটা যদি গাদ্দারি হয় তবে আরো করব গাদ্দারি। তৌসির তুচ্ছ তাচ্ছিল্য ভরা গলায় বলে, হ্যাঁ তা তো করবি, তোদের নোবেল প্রাপ্ত গাদ্দার পরিবারের মাইয়া। নিজের মুখ সামলে নিন, অতিরিক্ত বলছেন আপনি। খাঁটি কথা কইতেই স্যাটলাই গেছে সাউয়া। নাঝা এক লাফে উঠে বসে। রাগে শরীর ফাটছে, মন চাচ্ছে তৌসিরের বুকে একটানা কোপ মারতে 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 কলিজা ছিন্ন করে নিতে। এক গালাগালি, এক গালাগালি। নাঝা রাগ নিয়ে বেডের সাইডের কাবাডের ওপর যে পানির জগ রাখছিল সেটা হাতে নিয়ে কোনো কিছু পরোয়া না করে তৌসিরের ওপর ছুঁড়ে মারে। তৌসিরের ওপর পানি পড়তেই ও হকচকিয়ে ওঠে, এমনটা আশা করেনি। এক ঝটকায় উঠে বসে। এশার নামাজ শেষ করে গ্রামের এক বাজারের একটা টং দোকানে বসে আছে তালহা ভাই।
গায়ে জড়ানো ছাই রঙের একটা শার্ট আর সাথে জিন্সের প্যান্ট। চুলগুলো সব সময়ের মতোই এলোমেলো রূপ নিয়ে কপালে পড়েছে কিছুটা। এক হাতে এক কাপ গরম চা আর অন্য হাতে জ্বলছে সিগারেট। এই দুই জিনিসই ওনার আপন বর্তমানে, আল্লাহর পরে। চায়ের রস এক ফোঁটা না হলেও না হয়, চা গিলতে গেলে কম্পার হিসেবে সিগারেটও এক টান দেওয়া লাগে। সিগারেট টানতে টানতে কালচে দাগ পড়ে গেছে ঠোঁটে। উনি এসব খাচ্ছেন আর ভাবছেন একটা মিঠে অতীত নিয়ে, আর তা হলো নাঝার যখন 14 তালহা ভাই একদিন রাতে আকাশের ন্যায় তাকিয়ে আকাশ দেখছিল। তখন নাঝা ওনার পাশে এসে দাঁড়িয়ে নিজের সমস্ত সাহস একত্র করে একখানা বাণী ক্ষীণ গলায় উচ্চারণ করেছিল, তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি। এই বাণী কর্ণগোচর হতেই তালহা ভাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন সেদিন। তবে তার দৃষ্টি আকাশপানে নিবদ্ধ থেকেছিল। তালহা ভাইয়ের অন্তর উতাল পাতাল ভরপুর হয়েছিল। এমন মহাবাণী তিনি তার সুধা সঞ্চারিণীর মুখ থেকে শুনেছিলেন ওই মুহূর্তে। তালহা ভাই কথাটি শুনে মনে মনে আনন্দিত হলেও তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেননি সেদিন। তিনি জানতেন নাঝা শুধুমাত্র আবেগের বশে এমন বাণী উচ্চারণ করেছে। সেদিন কিছু সময় চুপ থাকে তিনি ঘাড় ফিরিয়ে তাকিয়েছিলেন সুধাময় চোখে নিজের রুদ্রনীর রূপবাণে। তারপর ঠোঁট আগলিয়ে হেসে স্নিগ্ধ সুরে বলেছিলেন, আবেগ ছেড়ে বিবেক দিয়ে ভাব, দেখবি তোর ঝেড়ে ফেলা আবেগের সাথে এই তালহাও ঝরে যাবে তোর অন্তর হতে। তালহা ভাইয়ের যুক্তি শুনে নাঝা অসহায় দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। আজ কেন জানি সেই অসহায় মুখটা বারবার তালহা ভাইয়ের চোখের সামনে ভেসে উঠেছে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার। তালহা ভাই মানেই বাস্তবতার খোরাক। তালুকদার পরিবারের এত মারামারি ওটা এটা এসবেই নেই। উনি আলগোছে বাঁচেন, বাবা থেকেও নেই। পরিবার থাকলেও তারা কখনো তালহা ভাইকে আপন কেমন আছে বা প্রয়োজনীয় কোনো খোঁজই নেননি। নিজ মতো যেমন তেমন করে বেঁচে আছেন। দাদি জান আর দাদা যান খেয়াল রাখেন যদিও। বাবার সাথে তালহা ভাই কথা বলেন না আজ 22 বছর ধরে। ওনার মায়ের মৃত্যু 30 দিন পর ওনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই অভিমানে আজও কথা বলেন না বাবার সাথে, যদিও বাবা সবসময় চান কথা বলতে, কিন্তু তালহা ভাই কথা বলেন না। ওনার অন্তরে ঘৃণা জন্ম নিয়েছে এই ভাবনা থেকে যে 40টা দিনও অপেক্ষা করতে পারল না ওনার বাবা। এতটা কম ভালোবাসায় সংসার করেছিলেন তার মা চলে যাওয়ার পর বাবারাও পর হয়ে গেলেন। ওনার আপন বলতে তিনি নাঝাকেই মনে করতেন। নাঝার খেয়াল রাখতো, ওনার চা বানিয়ে দিত, বাইরে থেকে এলে পানি দিত। মা যেমন সন্তানকে আগলে রাখতেন সেভাবেই নাঝা আগলে রাখতো ওনাকে। তার কাপড় পর্যন্ত নাঝা ধুয়ে দিত। অনেকদিন ওনার মুখে ভাত তুললেও দিয়েছে। খুব খেয়াল রাখতো ওনার। এই অগোছালো তালহা ভাইকে গোছানোর জন্য নাঝাই ছিল, কিন্তু আফসোস তালহা ভাইয়ের এত আপন মানুষটাও ওনার হয়ে থাকলো না। তালহা ভাই নিজেকে সামলে চারপাশে চোখ বুলালো। চোখ দুটো লাল হয়ে আছে। 3-4 দিন ধরে ঠিকমতো ঘুম নেই বিধায় এমন সময় 4-5টা ছেলে এসে তালহা ভাইয়ের পাশে বসে তার দিকে একটা গিটার এগিয়ে দিয়ে একজন আবদার এঁটে বসলো, তালহা ভাই একটা গান। তালহা ভাই নীরব চোখে ওদের দিকে তাকান। ওনার গানের গলা ভালো বিধায় গ্রামের প্রায় সবাই ওনার গলায় গান শুনতে চায়। কি আর করা, ছোট ভাইদের আবদার। সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে সবটুকু চা একেবারে গিলে নিয়ে গিটারটা হাতে তুলে নিলেন। অতঃপর গিটারের তারে সুর তুললেন আহত গলায়, তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রের চোখ, আমি কি আর দেব বলো? তোমার শুধু ভালো হোক, তোমার ভোলা ভালো হাসি, আমার বুকের ভেতরের ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপিয়ে থরথর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়? আমি কি এক ঘরে থাকি? ছিল কত কথা বাকি, তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়? এতটুকু গিয়ে তালহা ভাই থামে যান। বুক টেনে শ্বাস নিতে পারছে না, বড্ড কষ্ট হচ্ছে ওনার। নাঝার মুখটা বারবার ভাসছে চোখের সামনে। নাঝার বলা, তালহা ভাই, মৃত্যুর আগ অব্দি মনে থাকবে আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি। এই কথাটা পুড়িয়ে খাচ্ছে তালহা ভাইয়ের অন্তর।
কুড়ে নিচ্ছে নাঝাকে না পাওয়ার দহন। সবাই মন দিয়ে শুনছিল। হঠাৎ বন্ধ হওয়ার সবাই স্তব্ধ হয়ে যায়। তালহা ভাই চোখ বুজে বুক ভরে শ্বাস নেন। চোখ বুঝতেই নাঝার চাঁদ মুখখানা আবারও ভেসে ওঠে। দহনে দগ্ধ হয়ে আবারও গেয়ে ওঠেন। তোমার নরম কাতর হাত, আমি দিনের মতো রাত। তুমি ঝিনুক কুড়াও যদি, আমি হব শান্ত নদী। আবারও থেমে যান তালহা ভাই। আর গাওয়া সম্ভব হচ্ছে না ওনার পক্ষে। নাঝাকে বড্ড মনে পড়ছে, খুব বেশি মনে পড়ছে। ওনার কানে ভাসছে সেই 4 বছর আগে নাঝার বলা কথা, তালহা ভাই আমি আপনাকে পছন্দ করি। এটা মনে হলেই কলেজা ছিঁড়ে যায়। মনে হয় কেউ মনে হয় পুড়িয়ে যাচ্ছে। তালহা ভাই কিছু সময় চুপ থেকে আবারও জোর গলায় গেয়ে ওঠেন। আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায়ে তারা আমি যে হই দিশেহারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার স্বাদ। তোমার ফেরার সম্ভাবনা আমাবস্যার জোছনা। তোমার গোপন রবই রয়, আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরার পাতা, আমার মরার কিসের ভয়। তৌসির, নাজেম চাচা, মিনহাজ মামা, তৌসিরের মেজো চাচা, তন্ময় চাচা, সাথে আছে ওদের কিছু কাছের লোকজন, কেরামত আলী, নোহাম শাহ, রুদ্র দাওয়ান। তৌসির নাঝাকে কিচ্ছু করেনি আর না কিছু বলেছে। নাঝা পানি মেরে চুপচাপ বেরিয়ে এসেছে রুম থেকে। কারণ নাঝার সামনে থাকলেই নাঝাকে আঁচড় মেরে ফেলতো। রাগ কন্ট্রোল করতে হবে, তাই কিছু বলেনি। পরে প্রতিশোধ নেওয়া যাবে। তৌসির রাগ কমাতে এই আড্ডায় যোগ দিয়েছে। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, কি রে নটবর, তুই ভিজা কেন? আর কইও না, এক সাউ আয়না দিছে গলায় জোলাইয়া। মিনহাজ মামা ভ্রুকুচকে বলেন, কেন, ও তোরে বিদেশে নাকি? ভিজাইছে কি শুধু? ওই আফ্রিকান মালের জন্য যে মাল রাখছি ওইটাও দিচ্ছে বাথরুমের টাঙ্কিতে। তন্ময় চাচা এটা শুনে কটাক্ষ করে হেসে বলেন। আরে নতুন নতুন এমন করবো, বুঝাস বাচ্চা মাইয়াডারে। নাজিম চাচা মদের গ্লাসে বরফ নিতে নিতে বলেন, বুঝাইস মাইয়াডারে, আর না বুঝলে জায়গা তিনটা গড়াই আনিস। তৌসির খাপ ছাড়া স্বরে উত্তর দেয়, এত সুন্দর বউ মায়েরা নিতাম, পরে তোর মারে হাঙ্গা দিবি আমার কাছে। মিনহাজ মামা হেসে বলে, আমার মায়েরে দিমো করবি? দাদিরে না কইরা নানিরে করলে হইব বলা। তৌসির তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, আমার আর কাউরে লাগতো না, আমি আমার নাদান বড় নিয়ে বাঁচবো। তন্ময় চাচা হেসে বলেন, একজন বেড়া মানুষের সবচেয়ে আপন তার বউ এই জগৎ সংসারে। বেচারি নিজের সব ছেড়ে নিঃস্বার্থে সারা জীবন কাটাইয়া তুমি দেয়। তাই বউটারে কলিজার ভেতর লুকাইয়া রাখো, নিজে না খাইয়া তাকে খাওয়াইও, ঘাড়তারামি করলে একটু বুঝাইও, তার হাতে দু একটা মাইরও খাইও, তারপরও বউডারে কষ্ট দিও না। তৌসির তন্ময় চাচার লেকচার শুনে তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলেন, মেজর চাচা, বউরে বেশি ফস দিতে নাই, এগুলো বাদ দাও, কামের কথা কও। নাজেম চাচা বলেন, কি আর কামের কথা কমো, আজ একটারে কোপাইতে ইচ্ছা মতো, কুপাইতে কুপাইতে ভেতর সব কিছু ক্ষয় করে আনিছে, তাই আর এই শরীরে কিছু বেচা যাইতো না। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলেন, বালে ডাক সামলাতে পারো না? জানে মারলেই তো হয়, এমনি এইসব নষ্ট করে কি আছে রে? মিনহাজ মামা বিয়ারের বোতলে ঠোঁট লাগাতে লাগাতে বলেন, আরে আমি তোর জায়গা হইলে ওর শরীরের অংশই খুঁজে পাইতো না কেউ। ভালো হয়েছে মারছে, আরে শুয়োরের বাচ্চা নিজের সৎ বোনকে রেপ করছে। 15টা পোলা নিয়া মায়াটা মইরাই গেছে, কত বড় জানোয়ার। তৌসির এটা শুনে বলেন, ওই 15টা এখনো বেঁচে আছে? হ আছে, ধরতে পারে নাই পুলিশ। এই আসল কালপিত্রে রুদ্র ধরে আনছিল। তৌসির রুদ্রের দিকে তাকিয়ে বলে, আগামীকাল ওই সব ঘরের ধরবি, তোর লগে ওসিও থাকবো, ওকে ধরে আইনে আমার কল দিস, আমি মারমো, বেশ কয়েকটা কিডনি পামো এতে। রুদ্র দেওয়ান বলে, আচ্ছা 2টা কিডনি আমার লাগবো। স্যারাডাই নিবি নে। আচ্ছা। নুহাম শাহ বলে, আমার চোখ 2 জোড়া লাগবো। নাজিম চাচা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, গতকালই না 2টা নিলি? আরে লাগবো ছোট চাচা, আরো 2টা। তৌসির বলে, আচ্ছা নিবি নে,
আগে ওই খানকির পোলাকে ধুইরা তো আন। কেরামত আলী মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে নিয়ে বলে। তন্ময় চাচা, আপনার আগামীকাল সমাবেশ আছে, কয়টায় বের হবেন? তৌসির হাসতে হাসতে বলে। সমাবেশে গিয়ে কি করবো মেসেজ চাচা? আখিরি জনগণ যেমনি চিল্লায়, মাঝে মধ্যে মঞ্চের সবগুলোর বোমা মেরে উড়াই দেয়। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন। হরে, এইটা আমারও মাইন্ডে আয়, কিন্তু কি করবো কত? না গেলে তো আর ভোট পামু না। তৌসির হেসে বলে। যাও যাও, রাজনীতিবিদের নামে বড় দুর্নীতি বাঁচাও। মিনহাজ মামা তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলেন। এবার যত টেন্ডারের টাকা আইব সব বেশ অর্ধেক মাইরা দিবা মেজু ভাইজান। নাজেম চাচা বলেন। বেশ, অর্ধেক কেন, পুরাটা খাইয়া নিও। কি করবা মাইসের লাগে কইরা? মানুষ তো আর বালা কইতো না। তৌসির রুমে আসে। এখন রাত 3টে। নাঝা পানি মারার পর যে গিয়েছিল আর এই এলো। ড্রাগস নিয়েছে, হালকার ওপর ঝাপসা একটু, তাই কিছু সময় বসে ওটার নেশা কাটিয়ে ঘরে এলো। নেশা কাটার আগ অব্দি রুমে প্রবেশ করেনি, কারণ এখানে নাঝা আছে। নিজের কন্ট্রোল হারিয়ে অসহ্য কিছু হয়ে যায় তবে কি হবে? নাঝার সামনে নিজের পুরুষত্বের নিয়ন্ত্রণের সম্মানটা পাঞ্চে হয়ে যাবে, সারা জীবনের দাগ থেকে যাবে। আর যে নাঝা তৌসির এই কদিনে এটা বুঝে গেছে, যদি কিছু হয় তাদের মধ্যে ওরকম অমন রকম, তবে নাঝা তৌসিরকে সারা জীবন খোঁটা দেবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে নাঝার পাশে এসে দাঁড়িয়ে নাঝাকে দেখতে শুরু করে। নাঝা ডান কাত হয়ে শুয়ে আছে। ওর মাথার কাছে একটা সাদা বিড়াল পেট উল্টে শুয়ে আছে। ওর ডান হাতের বাহুতে একটা ব্রিটিশ লং হেয়ার বিড়াল শুয়ে আছে, যার চোখ নাঝার মতোই সবুজ। আর ওর বাঁ পাশে ক্যালিকো বিড়াল শুয়ে আছে। এটা আবার অন্যরকম। এই বিড়াল ত্রিবর্ণের, পশমওয়ালা সাদা রঙের, ওপর কমলা বর্ণ। এই বিড়ালগুলো বিদেশি। নাঝার বাদামি কোকড়ানো চুলগুলো ওর ওপর এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। এই চুলগুলো দেখলে মনে হয় শিউলি ভেজা ভোরের মতো বাদামি কোকড়া কেশ। তৌসিরের নাঝার এই আবেশ ঘেরা মুহূর্ত সৌন্দর্যে চোখ জুড়িয়ে আসে। মুগ্ধতার মোহজালে তৌসির অতল নয়নে চেয়ে রয় কিছু সময় নাঝার পানে, আর মনে মনে শোধায়। সিদ্দিক তালুকদার একখান চিজ জন্ম দিছে রে, একেবারে মনের মতো। তৌসির নাঝাকে দেখা ছেড়ে টেবিলের দিকে যায় টর্চ লাইট নিতে, কারণ ও আর কেরামত আলী মিলে আলো শিকারে যাবে মাছ ধরতে। আজ বিকেলে পশ্চিমের দোষী বিলে বড় বড় গজাল মাছ দেখেছে। মাছগুলো একদম পোক্ত, কারণ এই বিল দোষী বলে কেউ অতটা যায় না। কেউ যাক আর না যাক, তৌসির যায় মাঝে মধ্যে, গিয়ে রাত্রির বেলা ধরে আনে মাছ। ওর মা আর বিবিজান চিল্লান যেন না যায়, কিন্তু তৌসির এসবের তোয়াক্কা না কখনো করেছিল আর না করবে। ও নিজেও যেটা ভালো মনে করবে সেটাই করবে। লাইট নিয়ে সাথে ভ্যাসলিনের কৌটাটাও নিয়ে নেয় হাতে। তারপর নাঝার পাশে এসে বসে। বাঁ পাশ থেকে বিড়ালটাকে অতি সাবধানে সরাতে সরাতে মনে মনে মিনমিন করেই বলে ওঠে। যেমন বিলেরে নিয়ে ঘুমাইতেছিস, ভবিষ্যতে অমনি আমার বাচ্চা কাছে নিয়ে ঘুমাইলে হইল। এই বলে আপন মনে মেকি হেসে নাঝার ওপর থেকে ওর চুলগুলো হাত বাড়িয়ে সরিয়ে নেয়। নাঝার গলায় আলতো করে হাত রেখে বুঝতে পারে নাঝা ঘেমে গেছে, আর যাবেই তো, এত গরমের মধ্যে চুল ছেড়ে ঘুমিয়েছে যে। তৌসির ধীরে ধীরে নাঝার ডান পাশে এসে দুই হাঁটু ঘিরে বসে। ওর ডান পাশ থেকে বিড়ালটাকে সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর দুই কাঁধে হাত রেখে ওকে ঘুমের মধ্যে তুলে বসায়। নাঝার মাথায় সে ঠেকে তৌসিরের পক্ষে। তৌসির কেঁপে ওঠা অল্প, কারণ নাঝার নাক মুখ ঘেঁষে যাচ্ছে বারংবার ওর গলায়। নাঝার ঘুমন্ত উষ্ণ শ্বাস তৌসিরকে এলোমেলো করে দিচ্ছে ভেতর থেকে। ঘুমের ঘোরে নাঝা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আব্বা, আমি যাব না ওই বাড়িতে। তৌসির নাঝার কথায় ওর দিকে মুখ নামিয়ে তাকায়। একটুর জন্য তাকেও চোখ আটকে যাচ্ছে নাঝার নিষ্পাপ মুখখানায়। তৌসির নিজের মনকে সামলিয়ে দু হাতের মুঠোয় বন্দি করে নেয় নাঝা। তাকে বিমোহিত করে রাখা বাদামি কেশ কুণ্ডলীগুলোকে। তারপর ধীরে ধীরে সেগুলোকে অন্তর থেকে বোনা যত্নের জালে খোপা করতে থাকে অতল মনোযোগী হয়ে। খোপা করা শেষ হলে আপন মনেই বনে, সবার মাইয়ার এক চুল মাইরে পাঠের মতো আমায় হেরান করে দিল। এই বলে নাঝার কাঁধে হাত রেখে ওকে শোয়াতে যায় ফের। তখনই আবারও নজর আটকায় নাঝার আজদা চাঁদের আলোয় ঝলমল করা
শশীময় চেহারায়। তৌসির মোহবিষ্টতায় চেয়ে রয় নাঝার এই চাঁদের আভায় মোহময় চেহারায়। কি একটা ভেবে ধীরে ধীরে নাঝার বাগালে নিজের নাক মুখ ঠেসে ধরে চোখ বুঝে রয়। নিজের স্ত্রীকে প্রথম চুম্বন করলো তৌসির। ভেতরটা ফেপে উঠেছে এই অনুভূতিতে। বুক ধরফর করার পরও তৌসির নিজের নাক মুখ ঘেঁষে রয় অনেক সময় নাঝার নরম গালখানায়। মন চায় না নাঝাকে ছাড়তে। যদি নাঝাকে আপন বক্ষে টেনে নিয়ে কয়েক কোটি বছর ঘুমাতে পারত তবে হয়তো শান্তি লাগতো তৌসিরের এই অশান্ত মনে। নাঝা মাইগ্রেনের ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে বিধায় এসবের খবরও নেই। ঘুমের দেশেই তলিয়ে আছে। আর এমনিতেও ওকে ঘুমের মধ্যে কেউ উড়িয়ে নিলেও টের পায় না। এমন বেজাতি ঘুম ঘুমায়ও। নাঝাকে আলগোছে শুয়ে দিয়ে ওর গলায় ভ্যাসলিন লাগিয়ে দেয়। তৌসিরের মনটা এখনো বড্ড অশান্ত হয়ে আছে। নাঝাকে ছাড়তেই ইচ্ছে হচ্ছে না। ভেতরটা কেমন কেমন করছে, কিলবিলিয়ে উঠেছে। নিজের মনের এই বেহাল দশায় তৌসির বিরক্ত হয়ে শোধায় আপন মনে। শহরের বাচ্চারা একটু কাছে আইলে ভিতরে কুত্তা দৌড়ানো শুরু হয়ে যায়। এই বলে উঠতে উঠতে আবারও বলে, এই আরেক সবর যন্ত্রণা। হাতে লাইট নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তবে দরজার কাছে এসে আরেকবার পেছনে তাকায়। ঘুমন্ত নাঝাকে দেখে অজান্তেই মুচকি হেসে বলে, মাইয়াটা সুন্দর আছে। এই বলে বেরিয়ে এসে বাড়ির বাইরে এসে হাতের টর্চটা জ্বালিয়ে কেরামত আলীকে নিয়ে বের হয় বিলের উদ্দেশ্যে। কেরামত আলী পা ফেলতে ফেলতে বলে, ভাইজান কোচ আনছি 9টা। তৌসির লুঙ্গির কোণ তুলে ধরতে ধরতে বলে, হ্যাঁ ভালোই করছিস, আগেরটায় ধার ছিল না। কেরামত আলী এবার জিজ্ঞেস করবে, ভাইজান এত দেরি হলো কেন আপনার? তৌসির উত্তর দেয়, আর কইস না, তোর ভাবির লাগিয়ে দেরি হয়ে গেছে। এইটা শুনে কেরামত আলী আর কিছু বলে না। চুপচাপ কিছু সময় পার করে। তারপর আবার প্রশ্ন করে, আচ্ছা ভাইজান একটা কথা কই। ক কি কব, তুই তো কথাই কস খালি। কেরামত অনুমতি পেয়ে জিজ্ঞাসা করে, আপনার সাধুকর্ম সম্পর্কে সব জানি না, ভাবি আপনার কিছু কয় না? তৌসির কেরামতের প্রশ্নে অল্প হাসে, অতঃপর উত্তর দেয়, কিছু কয় না মানে? আমরা জেলে দেবার ডর দেখায় আর কে তাকে তোরা। কেরামত আলী এটা শুনে বুক টেনে শ্বাস ছেড়ে বলে, সাবধানে থাকেন ভাই, খবিসদের মাইয়া আনছেন। কথা বলতে বলতে এতক্ষণে বিলের কাছে চলে এসেছে ওরা। তৌসির কোচটা কেরামতের হাত থেকে নিতে নিতে বলে, জানি ও খবিসের ঘরে খবিস, নোবেল প্রাপ্ত গাদ্দার নেই, কিন্তু কি করবো, বউ তো আমার, আর বউরবেলা সব গাদ্দারি মাফ। কেরামত এটা শুনে হাবলার মতো হেসে বলে, হ্যাঁ, বউয়ের বেলায় সব মাপ, বউ মনের রানী। বউরে মনে রানী করলেও রাজত্ব বউয়ের হাতে দেওয়া উচিত না। বউদের রাজত্ব দিলেই জীবন শেষ। ওরা রাজত্ব পাইলে রাজার কলিজের উপরে উঠে আসান দেয়। এই বলে তৌসির লুঙ্গি নিচের অংশর কোনা কোমরে গুজে কোচটা ধরে সামনে আগায়। কেরামত আলী আর কিছু না বলে চুপচাপ ওর পেছনে পেছনে যায়। তৌসির হঠাৎ থেমে যায়। কি একটা ভেবে আশেপাশে চোখ বড় বড় করে তাকায়। তারপর হাতে থাকা মাছ ধরার লোহার কোচটা শক্ত করে ধরে পেছনে তাকে এক মুহূর্ত দেরি না করে সোজা কেরামত আলীর বুকে ফ্যাত করে লোহার কোচের আগাগুলো ঢুকিয়ে দেয়। তৌসির কেরামত আলীর বুকে কোপ মারতেই কোচের আগায় ঝুলে যায় একটা কাক। আসলে এটা কেরামত আলী না, এটি ছিল একটা খবিস জিন। এই জিনটা এই বিলেরই, কারণ এই বিলটা বড্ড দোষী। এই জিনগুলো মানুষের রূপ নিয়ে মজা করে কোনো সময় আবার মেরেও ফেলে। তৌসির কেরামত আলীকে চুপচাপ থাকতে দেখেই বুঝে গেছিল এটি জিন। সাথে পানির কলকলে শব্দ ওর কানে বেজেছে, তাই সাথে সাথে জিনকে ওপরে পাঠিয়ে দিয়েছে। কেরামত আলী পানিতে পড়ে আছে খানিকটা পেছনে। তৌসির কাকটাকে কোচের আগায় নিয়ে গিয়ে ওর এক হাত টেনে তুলতে তুলতে অন্য হাতে কোচের আগায় সেটে থাকা মরা কাকের দিকে তাকে কটাক্ষ করে বলে, দেখ মাকির পোলা, জিনও আমাদের কাছে রেহাই পেল না। কেরামত পানি থেকে উঠতে উঠতে বলে, খবিসের বাচ্চা যাইতা ধরছিল ভাই, আমি তো কই এই শেষ জীবন। তৌসির কাকটা পানিতে ফেলে দিতে দিতে বলে, আমারে মারা ধান্দা করতে গিয়ে নিজে দলের দরবারে গেল গা। এই বলে সামনে আগাতে থাকে। এই যে জিন মারা এগুলো প্রথম না, কিন্তু তৌসিরদের জীবনে আরও অনেক সময় এমন ঘটনা ঘটেছে বিধায় তৌসিরদের ভয় নেই অন্তরে। ওরা দুজনে একটা স্বাভাবিকভাবেই নেই। মাছ যখন ধরতে এসেছে মাছ ধরেই যাবে। কেরামত আলী নিজের ভিজে লুঙ্গি কোমরে গুছতে গুছতে বলে,
ভাইজান আর ধরবেন নাকি? আইস চলে যাবেন। না না, ধর্মু চলে যাবো কেন? জিনিস সব ওঠে ডরায় লাভ আছে? আচ্ছা চলেন। বুঝলি কেরামত, মাছের যে দাম বাজারে, একটা মাছ এখন মাইরা খাইতে পারলে 300-400 টাকা পয়সা যাবো। কেরামত আলী থমকায়। এদের এত টাকা কড়ি থাকার পরও এত কিপটামি করে। কেরামত হাবলার মতো হেসে বলে, হ্যাঁ ভাই, হক কথা। কথা বলতে বলতে হাঁটু পানি অবধি ওরা আগায়। আর একটুখানি সামনে আগাতেই পানিতে নড়ে ওঠে একটা বড় দেখে গজার। তসির ওর দেখা পেয়ে সাথে সাথেই কোচ দিয়ে কোপ মেরে সেটি কোচের মাথায় নিয়ে নেয়। মাছের পেট ফুর হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায় কোচের লোহার কাঁটাগুলো। তসির কোচটা খাড়া করে পানি থেকে উঠতে উঠতে বলে, চল এসর ভাবিরে দিয়ে এটা রান্দামো। কেরামত এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, রান্না করবো ভাবিজান এত রাইতে? তসির পাড়ে উঠতে উঠতেই বলে, রানবো রানবো, আমি জামাই ওর, সব করবো আমার কথায়। করলেই হইল। এদিকে নাঝা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে নিজের চুল বাঁধা দেখে নিদারুণ অবাক হয়েছিল, কারণ ওর সম্পূর্ণ মনে আছে যে ও চুল খুলে ঘুমিয়েছিলেন। এর মধ্যে তৌসিরও ঘরে নেই। অনেক ভেবে ভেবে অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছে, কারণ সময় পার হয়ে যাচ্ছিল তাহাজ্জুদের। ওর বিড়ালগুলো ঘুমিয়ে আছে এখনো। নাঝা আজ আর ওদের তোলেনি। 8 রাকাত পড়ে মোনাজাত শেষ করে বসে বসে দুরূদ পড়ছিল। তখনই তৌসির ঘরে এসে দেখে নাঝা নামাজের পাটিতে নীরবে বসে আছে। নাঝাকে নামাজ পড়তে দেখে মনে মনে বলে ওঠে, আমার মতো এমন পাপির কপালে এমন হেকমত করে ডানি কেমনে জুটলো? এইসব আজে বাজে চিন্তা মনে নিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর নাঝাকে ডাক দিয়ে বলে, নাঝা শুনছো? তৌসিরের ডাক শুনে নাঝা পেছনে তাকায় না, চুপচাপ নামাজের পাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে থেকে উত্তর দেয়, না শুনছি না, আমি কালা। তৌসির ওর কথাই বুক ঝেড়ে শ্বাস ফেলে সামনে এগোতে এগোতে বলে। এই বলে নাঝার পাশে এসে দাঁড়ায়, 2 হাত কোমরে রেখে একটু তেড়া হয়ে দাঁড়িয়ে বলে, রান্নাঘরে যাও, ওখানে বড় মাছ একটা ধরে আনছি, ওইটা বানাও, কাম করো গিয়া। নাঝা তৌসিরের আদেশ শুনে কিন্তু তাও তৌসিরের দিকে তাকায় না, চুপচাপ পাটির দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি এসব কাজকর্ম পারি না করতে। তৌসির নাঝার উত্তরে প্রতিবারের মতোই বিরক্ত হয়ে যায়। বিরক্ত গলায় বলে, কামকাজ যখন পারিস না তাহলে হাঙ্গা বলি কেন? বাপের ঘরের লাউ কোদর বীজ হয়ে থাকতে। নাঝা তৌসিরের কথায় মাথা নিচু করে রয় কিছু সময়। তারপর কি একটা ফোন দিয়ে তৌসিরের দিকে নরম চোখে মুখে তুলে তাকায়। নাঝার কালচে সবুজ চোখের এই নিরীহ হরিণীর মতো চাহনিতে তৌসিরের মন মাঝি গলে পড়তে শুরু করে। ইস, কতই না সুন্দর এই চাহনি, কি নরম, কতটা বেশি। এই চোখ জোড়ায় যথেষ্ট তৌসিরকে আচ্ছা মতো ধ্বংস করে দেওয়ার জন্য। তৌসির ভেতরখানা ধরফর করতে থাকে এই চাহনি দেখে। তৌসির ঠোঁটে হাত দিয়ে কি একটা ভাবতে ভাবতে মুগ্ধ চোখে নাঝার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তখনই নাঝা নরম গলায় বলে ওঠে, এভাবে কেন বলছেন? আপনি করে নিন না, আমি তো পারি না। নাঝার এই নরম গলায় কথা তৌসিরের চোখ উল্টে যায়। ও চোখ বড় বড় করে বিস্ময় নাঝার দিকে তাকায়। আর তাকাবেই বা না কেন? এত সুন্দর কথা নাঝার মুখে, এমন সুন্দর কথা আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান ব্যাপার তৌসিরের কাছে। তৌসির নাঝার দিকে একটু ঝুঁকে নাঝার থুতনিতে আলতো করে নিজের হাত রেখে বাচ্চাদের মতো মুখ করে আলতো সুরে বলে, এমন নাটক করে লাভ নাই, আমি তোমার এমন কথাই বলবো না গো বউ, কাম তোমারই করা লাগবে। নাঝা তৌসিরের কথায় রাগে ফেটে ওঠে। তৌসিরের হাত নিজের থেকে ছাড়ে মেরে সরিয়ে উঠতে উঠতে বলে, রাত দুপুরেও নাটক করতে হয়? এই বলে রুমে নামাজের হিজাবটা খুলে পাটিতে রেখে বিছানা থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। ওড়না গায়ে জড়িয়ে নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে ওঠে, চলুন আমার সাথে, আমি একা ভয় পাই। তৌসির ওর কথায় সোজা হয়ে দাঁড়িয়ে টিটকারি মেরেই বলে, ও আল্লাহ, তুমি ভয়ও পাও? নাঝা তৌসিরের কথায় ওর দিকে শুধু কঠোর চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ রুম হতে বেরিয়ে যায়। তৌসিরও ওর পেছনে পেছনে যায়। কি আর করবে, বউটা ওর বাচ্চা টাইপের, ভয় ডর পেতেই পারে। বউকে সেফ রাখা প্রয়োজন। এত সুন্দর বউ পেয়েছে, কপাল কম ভালো নাকি? নাঝা রান্নাঘরে এসে দেখে ফ্লোরে একটা মাছ রাখা আছে। বলে,
নাঝা বড় একটা বাটি নিয়ে বসে মাছ কাটতে। এসব ও পারে ভালোই, বড় পরিবারে জন্ম হয়েছে বলে এসব টুকটাক কাজ নাঝা পারে। তৌসির একটা চেয়ার টেনে ওর পাশে এসে বসে। নাঝা একটা চামচ নিয়ে চামচ দিয়ে মাছের আঁশ ছাড়াতে থাকে। মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে একসময় একটা মাছের আঁশ উঠে এসে নাঝার নাকে লেগে যায়। এটা দেখে তৌসিরের খারাপই লাগে একটু, তাই ভালোবাসা দেখাতে হাত বাড়িয়ে নাঝার নাক থেকে আঁশটাটা তুলে নেয়। তৌসির একটু কেয়ারিং হওয়ার চেষ্টা করছে আর কি, কিন্তু ওর বউয়ের তো এসব আর হজমই হয় না। নাঝা চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয়, তারপর রুক্ষ গলায় বলে, হাত কেটে যাক আমার, তাহলে আপনি শান্ত হবেন। তৌসির নাঝার রুক্ষ গলায় এই বাণী শুনে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিতে দিতে বলে, ম্যাচের বালা করতে না এই জগতে, তুমি করবা বালা, কিন্তু তোমার পাশে লাগে যাইব মন্দের আটা। তৌসিরের কথা শুনে নাঝা কিরমির করে বলে, আমার ভালো করা লাগবে না আপনার। তৌসির নাঝার কথায় নাক মুখ ছিটকিয়ে বলে, না না ম্যাডাম, আপনার ভালা আমার মতো খারাপ কেমন করবো কান্ত, এরও কি সম্ভব? নাঝা মাস্টার মাথা কাটতে কাটতে তৌসিরের দিকে চেয়ে বলে, না, সম্ভব না। শয়তানে মানুষের ভালো কখনো করে না। আর আপনি খারাপ না, আপনি একটা নিকৃষ্ট, বুঝলেন আপনি? তৌসির খানিকটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওঠে, হ দুনিয়ার যত খারাপ আর সব নিকৃষ্ট তো আমি। তুমি আর তোমার বাপসা ছাড়া তো দুধে ধোয়া তুলছি পাতা। নাঝা মাছের পেট কাটতে কাটতে তৌসিরের কথার প্রত্যুত্তরে শোধায়, হ্যাঁ হ্যাঁ, আমার বাপ চাচা ধোয়া তুলসী পাতা, তা জানি আমি। আপনার মনে করিয়ে দিতে হবে না। কথায় কথায় আমার বাপ চাচা ঠ্যাংটা লাগে নাকি আপনার? তোমার বাপসার ঠ্যাং বেশি লম্বা, এর লাইগা টানে। নাঝা এবার বড্ড বিরক্ত হয় তৌসিরের কথায়, তাই এবার ধমকে বলে ওঠে, চুপ করুন তো, বড্ড বেশি কথা বলেন আপনি। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার লগে একটু কথাও কইতে পারি না, না পারে কইতে মিঠা কথা আর না পারে কইতে তিতা কথা। নাঝা এবার তৌসিরের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ উঠে যায়। তারপর মাছের আঁশ যে বোলে রেখেছে তা বেসিনের নিচে রেখে বটিটা ধুয়ে নেয়। তারপর কেটে রাখা মাছ বেসিনের ট্যাপ ছেড়ে ধুতে ধুতে ঘাড় ফিরিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সেই ছেঁড়া পাঞ্জাবিটাই পরে আছে। এইটা দেখে নাঝা নাক মুখ কুচকে তারপর বলে, কি করবে এই মাছ? ফ্রিজে রেখে দিই। তৌসির চেয়ার থেকে উঠতে উঠতে বলে, হ্যাঁ রাখো, আর দুটুকরা এখন ভাজ করে দাও, আমি আর কেরামত খামো। নাঝা রান্নার কথা শুনে ছ্যাদ করে উঠে বলে, আমি রান্না করতে পারি না। তৌসির নাঝার কথা শুনে মেকি হেসে ওর দিকে পা ফেলে এগিয়ে এসে বলে, চেষ্টা করো। তৌসিরের এত সুন্দর বাণী প্রত্যুত্তরে নাঝা তেরামি করে বলে, আমি রান্না করতে পারবো, বলছি তো পারবো না। আপনি পারলে করুন। তৌসিরের মেজাজ এবার বিগড়ে যায়, তাই টাস করে বলে ওঠে, সাওয়ার কথা তুই চুপচাপ রান, আমার লগে হাঙ্গা জমা তো রয়েছে, রান্না তোর করাই লাগবে। নাঝা ধমক খেয়ে কেঁপে ওঠে। হঠাৎ এমন ধমক দেবে আশা করেনি, তাই এমন কেঁপে উঠল। নয়তো তৌসিরের ধমকে কেঁপে ওঠার মতো মেয়ে নাঝা নয়। নাঝা ধমক শুনে আর কিছু বলে না। 3 পিস মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেয় একটা বাটিতে। 3 পিস মাছ দেখে তৌসির নাঝাকে জিজ্ঞাসা করে, তুমিও খাইবে নাকি? নাঝা মশলা নিতে নিতে তিতা সুরে বলে, হ্যাঁ খাবো, আমার তো আপনাদের মতো রাত বিরেতে খাওয়া লাগে। তৌসির নাঝার কথায় বুঝে যায় ও খাবে না, তাই তাড়াতাড়ি হাত বাড়িয়ে 1 পিস মাছ প্লেট থেকে নিয়ে নেয়। এটা দেখে নাঝা হতবাক হয়ে ওর দিকে কটমট করে তাকায়। তৌসির নাঝার চাওয়া দেখে বলে ওঠে, আমরা দুইজন 2 পিসই খামো, 1 পিস এক্সট্রা লাগবো না, মাছের বহুত দাম বাজারে, 1 পিস বাঁচলেও বাঁচবো। এই বলে ফ্রিজে মাছের পিসটা রেখে দেয়। নাঝা দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয়, মনে মনে ভাবে, ছি কতটা ছোট লোক, ছি। নাঝা দীর্ঘশ্বাস আড়াল করে চুপচাপ ওই 2 পিস মাছের পরিমাণ মশলা নেই। তৌসির মাছের পিস রেখে এসে ওর পেছনে দাঁড়ায়। নাঝার বিরক্তি আর শেষ নেই। 4 রাকাত নামাজ পড়তে পারেনি, রান্না করতে এসেছে, কিন্তু এখানে তৌসির হাড় কিপটামি করছে। ওই যে কথায় আছে না, সময় দেখলে ব্যাঙেও ঠ্যাং মেলে, তো নাঝার হালও এমনই হয় এখন। খুলে যায় ওর চুলের খোপা ধীরে ধীরে খোলে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় নাঝার পিঠে। নাঝা এখন কি করবে বুঝে পায় না। মশলায় মাখানো হাত কিছুটা দিশাহারা বোধ করে
তাই কোনো কিছু না ভেবে পেছনে ঘুরে তৌসিরের পাঞ্জাবির বুকের অংশে নিজের মশলাযুক্ত হাত দিয়ে মুছে নেয়। সাথে সাথে ওর হাতে লেগে থাকা সব মশলা তৌসিরের পাঞ্জাবিতে গিয়ে লাগে। হাত মুছে নিয়ে তাড়াতাড়ি নিজের অবাধ্য কেশ তরঙ্গ গোটায় নাঝা। তৌসিরের জ্যান্ত বেড়ে যাওয়ার উপক্রম। কি করলো এটা নাঝা? পাঞ্জাবি ছেঁড়াই ভেবেছিল নাঝাকে দিয়ে সেলাই করিয়ে পরবে, কিন্তু এখন তো নাঝা পাঞ্জাবিতে দাগ লাগিয়ে দিল। এখন কি হবে? 1200 টাকা দিয়ে কত ঈদে কিনেছিল, 3 মাসও হয়নি, নষ্ট হয়ে গেল। লস হয়ে গেল এবার বড্ড। না, লস হওয়া যেতে দেওয়া যাবে না। এমনিতেই জীবন মানে লস আর লস, তাই লস হতে দেওয়া যাবে না। তৌসির নাঝার পাশে সে দাঁড়িয়ে মাথা হালকা কাত করে ওর দিকে কঠোর চোখে তাকিয়ে বলে। কি করলা এটি? নাঝা তৌসিরের কথায় তোয়াক্কা না করে বলে। কি করলাম? আবার করে দেখাই। তৌসির দাঁত চেপে বলে। শাওয়ার ছাড়াই দিব, চুপচাপ ধোয়া দিও। আমি তো ধুয়ে দিই, আপনি ধুয়েছেন বিয়ের পর থেকে আপনার কাপড়। এই বলে নাঝা গ্যাসে তাওয়া বসাতে নেয়। হাড় কিপটি তৌসিরের কলিজায় ধরে যায় এটা দেখে। তৌসির তাড়াতাড়ি বলে ওঠে। গ্যাসে চুলে কেন? লাগলে চুলায় বসাও। গ্যাস সিলিন্ডারের দাম 1400 টাকা উঠছে। নাঝা এটা শুনে ফুস করে শ্বাস ছেড়ে তৌসিরের দিকে দগ্ধ চোখে চেয়ে বলে। এমন কেন করছেন? এই রাত্রিরে আমি কিভাবে আগুন ধরাবো? খুব কষ্ট হবে। করে নিই আজ গ্যাসে। তৌসিরের মন নাঝার এই আদুরে কথাটা শুনে একটু হলেও গলে, কিন্তু তারপর এদিক ওদিকে এক পলক তাকিয়ে বলে। আমাদের বাড়িতে গ্যাসের চা ছাড়া অন্য কিছু করা হয় না, তাই লাগলে চুলা আগুন ধরাও। এটা বলল কারণ আজকের অভ্যাসে আগামীকালের অভ্যাস। আজ যদিও রান্না করতে দেয় তাহলে আগামীতেও নাঝা রান্না করবে। আর বউকে বেশি লাই দেওয়ার মতো মানুষ তৌসির নয়, তাই কষ্ট হলেও নাঝাকে লাকড়ির চুলাই করতে হবে রান্না। তৌসিরের কথা শুনে নাঝা কঠোর চোখে এক নজর তৌসিরের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে লাকড়ির চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি দিতে দিতে মনে মনে বলে। এক খবিশ কিপটার সাথে সংসার করতে হবে। ছি, এত ছোট লোকই কারবার মানুষ কিভাবে করে? এত ছোট লোক মানুষ কি করে হতে পারে? বাথু, সামান্য গ্যাসের জন্য এত কথা। না জানি কত কি দেখতে হয় আর শুনতে হয়। তৌসির নাঝাকে নিজের কাজ করতে দেখে এবার নিজে দুটো প্লেট ধুয়ে পরিমাণ মতো ভাত নিয়ে নেয়। সাথে ফ্রিজ থেকে 2 টুকরো লেবু আর 2টো কাঁচামরিচ নিয়ে নেয়। এগুলো মরে গেলেও তৌসির করতো না, রান্নাঘরেই তো আসে না। কিন্তু কি করবে এখন? বউকে একটু বেশি কষ্ট দিলে আবার কলিজা খুঁতখুত করে, তাই নিজেই করে নিচ্ছে যতটুকু পারছে। নাঝা মাছ ভাজতে দিয়ে একটা পেঁয়াজ আর যা যা লাগে কেটে নেয়। তারপর মাছ 2 পিস ভেজে ভাত নিয়ে রাখা 2টো প্লেটে রেখে দেয়। ঘেমে একেবারে ওর অবস্থা খারাপ। একটা এসি ফ্যান কিছুই নেই। নাঝা নিজের ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে তৌসিরের দিকে তাকিয়ে বলে। নিয়ে যান। তৌসির এক নজর ঘেমে লাল হয়ে যাওয়া নাঝার দিকে তাকায়। ভেবেছিল একবারই তাকাবে, তারপর চোখ ফিরিয়ে নেবে, কিন্তু তার হলো না। চোখ সেই ঠেকেই গেল নাঝার মুখপানে। ঠেকবেই পা না কেন? এত সুন্দর যে এই মেয়েটা। গরমে ঘেমে ওর সমস্ত মুখখানি রক্তাভ হয়ে উঠেছে, ঠিক সূর্যোদয়ের আকাশে জ্বলে ওঠা আগুন রঙা আভার মতো। গাল দুটো লাল হয়ে গেছে, পূর্ণ পলাশ ফুলের ন্যায় তপ্ত কিন্তু মোহনীয়। ঘামে ভেজা রক্তিম ঠোঁটজোড়া শিশির সিক্ত জবা ফুলের মতো লালিমাময় ভরপুর হয়ে গেছে। বজ্র কোমল ও আকর্ষণীয় লাগছে এই অধৈর্যরা। হেমন্তের ঘন পান্না খচিত রত্নখানি ওই নয়ন দুটি। নাঝার এই পান্না নয়নায় ক্লান্তি থাকলেও ঝরে পড়েছে অসীম মায়া। এই শোভন নাসিকা ঘামে ভেজে একদম বেহালর নাসারন্ধ্র দেখে মনে হচ্ছে শিশিরের ধোয়া পাহাড় চূড়া। এর ওপর কপালে উপচে পড়েছে ছোট ছোট চোখ। তৌসির নাঝার এই লাল হয়ে যাওয়া মুখ দেখে ফিসফিসিয়ে বলে। কাম করেনি একটু? আর দেখে মনে হতেছে কাম করে দুনে উল্টা নিছে। নাঝা গরমের তালে কিছু শোনে না, চুপচাপ বেরিয়ে যায় রান্নাঘর থেকে। জান পালাও পালাও বলছে, শুধু জীবনটাই তেজপাতা আর কিছু না। এত গরম এত গরম। যা কেরামত, হাত ধুইয়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর গ্লাস লয়ে আয়। কেরামত আলী উঠতে উঠতে বলে। যাইতাছি ভাই, ভাবির হাতের খাওয়ান বইয়া কথা, আজ ইচ্ছা মতো খামু। তৌসির মেকে হেসে বলে। দেখি কোন শাওয়ার আনছে তোর শাওয়ার ভাবি। নাঝা রুমে সে ওয়াশরুমে যায়। ঘামে ভিজে গেছে একেবারে, তাই গোসল করে নেয়। গোসল করতে করতে ফজরের আজানও পড়ে যায়, তাই অজু করে একেবারেই বের হয়।
বের হয়ে কাভার থেকে নিজের তেলের বোতল নেয়, হাতে পায়ে মাখবে বলে। নাঝা এক্সট্রা কিছু মাখে না, লোশন আর অলিভ অয়েল তেল ছাড়া। তেল বের করে দেখে তেলের বোতল শেষের দিকে, তাড়াহুড়োয় বিয়ে বিধায় কিছুই কেনা হয়নি। যা ছিল তখন আপাতত তাই নিয়েই এসেছে। এক ফোঁটা তেল হাতের তালুতে নিয়ে মেখে নেয় মুখে আর হাতে। তখনই তৌসির ঢেকুর দিতে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলে, রান্না তো ভালোই মজা হয়েছে। তালুদের মাইয়া, পেট ভরে খাইলাম ভাত। নাঝা তৌসিরের কথায় ওর দিকে তাকায়। ছেঁড়া মশলাযুক্ত দাগযুক্ত সাদা পাঞ্জাবি পরা, লুঙ্গি গোজা হাঁটুর ওপর অব্দি। এত অগোছলার মধ্যেও বেশ সুন্দরই লাগছে ওকে, কিন্তু নাঝার চোখে সুন্দর লাগছে না। নাঝা চোখ ফিরিয়ে নিয়ে কাবাডে তেলের বোতলটা রাখতে রাখতে বলে, এই যে শুনছেন? তৌসিরের কথায় উত্তর দেয়। জি শুনছি। নাঝা পেছনে ঘুরে ওর মুখপানে নিরলস চোখে তাকিয়ে বলে, আমার ব্যবহার করার তেল শেষ হয়ে গেছে, এনে দেবেন? তৌসির ফ্রুকুচকে প্রশ্ন করে। কি তেল মাখো? আমি অলিভ অয়েল তেল মাখি, এনে দেবেন? তৌসির অলিভ অয়েলের কথা শুনে নাক মুখ সিটকিয়ে বলে, নবাবের বেটি, বাজারের জিনিসপত্র যে দাম, সরষে তেলে গায়ে মাখো, অলিভ অয়েল আর মারেও না। তৌসিরের এই সীমাহীন কিপটামি দেখে নাঝা আর চুপ থাকতে পারে না। মন চায় উষ্ঠা মারতে ওকে, কিন্তু এই মনের চাওয়া পূরণ হবে না। নিজেকে দমিয়ে নাঝা দাঁতে দাঁত চেপে বলে, এত কিপটামো করেন কেন আপনি? টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? তৌসির ফাজলামি করে মাথা নাড়িয়ে বলে। কবরের পাশে রাইখা দেবো। নাঝার গা জ্বলে যায়, রাগে টাস করে বলে ওঠে, দেখেন, আপনার এই কিপটামোর কারণেই আপনি মরবেন। ছি, কত ছোট লোক আপনি। তৌসির নিজের লুঙ্গি ভাঁজ কোমর থেকে ছুটোতে ছুটোতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, তোমার সাওয়াল লাগে তোমার মুখও ফাটতে হবে দেখতেছে, নয়তো তোমার দমাইতে পারতাম না। নাঝার গা ঘিনঘিনিয়ে ওঠে। এমন নিকৃষ্ট কথা শুনে নাঝা শরীরে ঝাঁঝিয়ে উঠে বলে, ছি, কত নোংরা আপনি।